আচ্ছা, ঠিক আছে। তো চলুন আমরা অনেক সময় নষ্ট হলো আমাদের। প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে 176 নাম্বার প্রশ্ন। এই প্রশ্নটার আমরা সমাধান দেখে নেই। একটি বলবেন যে আমরা কোন কালারটা ইউজ করব। আমার মনে হচ্ছে সাদাই সবচাইতে বেশি ফুটবে এই স্লাইডে। হলুদও ফুটছে, লাল, সাদা মনে হয় বেশি ভালো হয়। এখন কোনো সমস্যা নেই। আচ্ছা, যারা যুক্ত হয়েছেন, যেহেতু অনেক প্রবলেম হয়েছিল, আপনারা একটু ক্লাস শেয়ার করে দিবেন, বা আপনারা যদি পরিচিত জনদের সাথে ক্লাস করে থাকেন তাহলে তাদেরকে একটু মেনশন করবেন কমেন্টে। ওকে। সাউন্ড অনেক কম কেন স্যার? সাউন্ড যদি কম মনে হয়, সাউন্ড এটা আমরা যেহেতু আজকের ক্লাস এভাবে নেই, আপনারা একটু ফোনের সাউন্ড একটু বাড়িয়ে নিন। 4%। ওহো, উত্তর উত্তর বলছেন সাদাই বেটার। তাহলে ঠিক আছে, আপনারা উত্তর অলরেডি তাহলে দেখছেন যে এই জাতীয় আপনাদের কিন্তু বলেছি প্রশ্নটা হচ্ছে আলাদা আজকে। সেটা হচ্ছে বলেছিলাম যার সাথে র রয়েছে, যার সাথে র থাকবে, যার সাথে কি থাকবে, র থাকবে, এর সে যাবে নিচে, আর উপরে এই যে 30 টাকা গুণন 100%। তাহলে এখন আপনাকে কি করতে হবে? কাটাকাটি করতে হবে। 25 দিয়ে কাটলে 3 25 75, 4 25 100, 3 দিয়ে যদি আবার 30 কে কাটেন 3 10 30, তাহলে 4 10 40%। এটা হচ্ছে আপনার সমাধান। কি বলেছিলাম? সেটা হচ্ছে যার সাথে র থাকবে সেটা হচ্ছে নিচে যাবে, বা এর থাকবে যার সাথে। দুটি সংখ্যার যোগফল বলা হচ্ছে, দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল যথাক্রমে 28 ও 4। খুবই কমন একটি প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং খুব সহজ একটি সমাধান। সেটি দেখেন, আগে আমি দেখে নিই, তারপরে আমরা শর্টকাটটা আপনাদেরকে বুঝিয়ে দিব কিভাবে আসলো। দুটি সংখ্যা, ওই দুটি সংখ্যাকে একটা এ ধরেন একটা বি ধরেন, তাহলে প্রশ্ন মতে এ প্লাস বি এর ভ্যালু দেওয়া আছে 28, আর এ মাইনাস বি এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে আপনার 4। এখন দেখেন দুইটা যদি যোগ করে দেন, এই দুইটা সমীকরণ যদি যোগ করে দেন, তাহলে প্লাস বি আর মাইনাস বি কেটে যাবে, থাকতেছে 2a। 2a ইকুয়াল 28 আর 4 যোগ করলে 32, তাহলে a ইকুয়াল কত হয়? 2 দিয়ে এবার ভাগ হবে, তার মানে হচ্ছে 16 হবে আনসার, বড় সংখ্যাটা 16। এখন এই যে কোনো একটা সমীকরণে এর ভ্যালু যদি বসায় দেন তাহলেই বি বের হয়ে যাবে। বি ইকুয়াল প্রথমটা থেকে তাহলে 28 মাইনাস 16, এখান থেকে আমরা পাচ্ছি যে 12 হচ্ছে বি এর ভ্যালু, 12 হচ্ছে বি এর ভ্যালু। সেখান থেকে চাচ্ছে বড় সংখ্যাটা তাহলে 16 হচ্ছে প্রথম বড় সংখ্যাটা। এবারে দেখেন, আর আপনি যদি এই দুইটা সমীকরণ থেকে আমি যদি a প্লাস বি ইকুয়াল দেখা যাচ্ছে 28, এ মাইনাস বি ইকুয়াল হচ্ছে আমার 4। এখন যদি ঋণাত্মক করতেন, একটা থেকে আরেকটা বিয়োগ, তাহলে যখন আমরা একটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণ বিয়োগ করি তখন নিচের চিহ্নগুলো পরিবর্তন হয়। এখানে কিছু নাই, মানে প্লাস ছিল তাহলে মাইনাস হয়ে গেল, প্লাস আছে মাইনাস ছিল প্লাস হয়ে গেল, আর এটা মাইনাস। তাহলে এ আর মাইনাসে কেটে গেল, 28 থেকে 4 বিয়োগ দিলে আমাদের হচ্ছে থাকতেছে 24, আর বি মাইনাস বি ছিল প্লাস বি হয়ে গেছে, বি প্লাস বি 2b। এবার বি ইকুয়াল তাহলে কত হয়ে যেত? 12 দুগুণ 24, 12। তাহলে দেখেন আমাদের দুইটা সমীকরণ যোগ করে 2 দিয়ে ভাগ করলে বড় সংখ্যাটা পাবো, আর বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে ছোট সংখ্যাটা পাবো। এটা খুব ভালো করে মাথায় রাখবো যখন দুইটা সংখ্যার যোগফল ও বিয়োগফল দেওয়া থাকবে। তাহলে দেখেন প্রশ্ন আপনার যদি এই বেসিকটা আপনার থাকে, তখন আপনার যে যোগফল আর বিয়োগফল, আপনি জানেন যে দুইটা এই যে যোগফল আর বিয়োগফল যদি যোগ করে দেন, যোগ করে দিয়ে 2 দিয়ে ভাগ করলে 28 আর 4 যোগ করলে 32, 2 দিয়ে ভাগ করলে হয় 16, এটা সবচেয়ে বড় সংখ্যা। যদি বলতো ছোট সংখ্যাটা, তাহলে যোগফল থেকে বিয়োগফলটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলেই ছোট সংখ্যাটা পাওয়া যেত। পরের প্রশ্নটা দেখেন, এই প্রশ্নটা এতদিন শুধু এটা ব্যাখ্যাতে বলেছি, কিভাবে আসছে সেটা দেখিয়েছি, কিন্তু হুবহু এই প্রশ্নটা কিন্তু দেই নাই। সেটা হচ্ছে যে একটি সুষম বহুভুজের বহিস্থ কোণগুলির সমষ্টি, তাহলে বাইরের দিকে যে কোণগুলো থাকে তার সমষ্টি কত ডিগ্রি হবে? উত্তর করুন, উত্তর করুন। ঠিক আছে, ক্লাস 8-এর স্টুডেন্ট এখানে আসলে 8-এর স্টুডেন্ট এখানে তো করার দরকার নেই। 8-এর জন্য প্রয়োজন আমরা ক্লাস মানে নতুন কোর্স খুলবো। ঠিক আছে, আজকের দিনটা একটু কষ্ট করে চালিয়ে নেন, যে প্রবলেম ফেস করছেন সাউন্ডের ব্যাপারে, এটা ঠিক হয়ে যাবে। রাইট, অনেকেই আনসার করেছেন,
সেটা হচ্ছে যে 360 ডিগ্রি। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার দেখেন এই প্রশ্নটারও কিন্তু আমাদের এই যে 5টা ক্লাস হয়ে গেছে, 6 নাম্বার আজকে ক্লাস। তো 5টা ক্লাসে কিন্তু অনেকগুলো টপিকের একদম বেসিকও বুঝেছি। তার মধ্যে হচ্ছে এইটা, যখন একক স্থানীয় মান, দশক স্থানীয় মান, শতক স্থানীয় মান বা হাজার স্থানীয় মান থাকবে তখন সংখ্যাটা কেমন হবে। কি বলেছিলাম যে একক স্থানীয় মানের সাথে এ গুণ করবেন, দশম স্থানীয় মান দেওয়া আছে সেটার সাথে 10 গুণ করবেন, তখন দশম স্থানীয় মান 10 গুণ করবেন। যদি শতক স্থানীয় মান থাকতো তাহলে 100 গুণ করতেন, দিয়ে সংখ্যাটা হবে এই যে আমরা যে 1 গুণ করলে এ, 10 গুণ করলে 10b, এই সবগুলা যোগ করে দিলেই সংখ্যা পাওয়া যাবে। তার মানে 10b প্লাস এ, ঘ নাম্বার হচ্ছে আনসার। আমি দুইটা আমরা হচ্ছে রেফারেন্স নিয়েছি যে পরীক্ষায় এসেছে, এবং এইগুলা কিন্তু শুধু দুইটা না, প্রচুর আসে। ঠিক আছে, এই এ বি এর জায়গায় চেঞ্জ করে দিয়ে অন্য একটা মানে সিডি দিয়ে দিতে পারে বা অন্য যে কোনো প্রতীক দিয়ে দিতে পারতো, তাহলে ঘ নাম্বার হচ্ছে আনসার। এবারে আসেন 80 এর 75%, এর 25% সমান কত। দেখেন এই বেসিকটাও আমাদের কি জানা, প্রিভিয়াস ক্লাসে আমরা শিখেছি, কিন্তু একটু বড় করেছে, লেন্দি করেছে। দেখেন আমরা কি জেনেছি যে এর জায়গাতে 80 এর জায়গাতে গুণ হয়ে যায়, আর পার্সেন্টেজ কি দ্বারা রিপ্লেস হবে, পার্সেন্টেজ হচ্ছে 1/100 দ্বারা রিপ্লেস হবে। সহজ কথায় তাহলে x% মানে x গুণন 1/100, তার মানে x কে 100 দিয়ে ভাগ করা। তাহলে কোন একটা সংখ্যার সাথে পার্সেন্টেজ থাকা মানে ওই সংখ্যাকে 1 দিয়ে ভাগ করা, এর মানে গুণ, 25% মানে 25 কে 100 দিয়ে ভাগ করা। তার মানে এই প্রশ্নটা একটু বড়, কিন্তু আমরা বেসিকটা জানি, এর জায়গাতে গুণ হবে আর পার্সেন্ট মানে হচ্ছে 100 দিয়ে ভাগ করা। এখন জাস্ট স্বাভাবিক নিয়মে আপনাকে কি করতে হবে, কাটাকাটি করতে হবে। আমরা যদি কাটি 25 দিয়ে, 4 25 104, তাহলে এই 4 দিয়ে যদি আবার এই 20 কে কাটি, 80 কে কাটি, 4 দুগুণে 8, তাহলে 20। এবার আমরা যদি 25 দিয়ে 75 কে কাটি, 3 25 75, 25 দিয়ে আমরা কাকে কাটতে পারি, 100 কে কাটতে পারি, 4 25 100। এই 4 দিয়ে আমরা কিন্তু 20 কে কাটতে পারি, 4 5 20, তাহলে উপরে থাকলো 5 আর 3, সপ্ত শেষ, 3 5 হচ্ছে 15। তাহলে আনসার কত হচ্ছে, খ নাম্বার 15, আনসার হচ্ছে 15। রাইট, অনেকেই আনসার করেছেন যে 15 আনসার। আপনারা দ্রুত এবং নিজে দেখবেন যে আপনি কয়টা বেঁধে গেলেন এবং কয়টা আপনি পারছেন, এবং কোন টপিকটা আপনার একদমই জানা নেই। আজকে যেহেতু 6 নাম্বার ক্লাস, 5টা যে ক্লাস, আমরা 35টা করে প্রশ্ন আমরা 5 ক্লাসে আমরা করেছি, সমাধান একদম বিশ্লেষণ সহ। এর মধ্যে কিন্তু 35টারই আমি বেসিক বুঝিয়ে নাই। তাহলে প্রত্যেকটা ক্লাসে অন্তত 10টা প্রশ্নের আমরা বেসিক শিখেছি। তাহলে 5 10 এ 50টা টপিকের বেসিক কিন্তু আপনার জানা, কমন পড়তেছে। এখন আপনাকে নিজে পরীক্ষা দিয়ে নেন যে আপনার অবস্থাটা কতটুকু হলো, কি অবস্থায় দাঁড়িয়েছে। এবার দেখেন এই প্রশ্নটা একটু নতুন টাইপের, কিন্তু আমরা এইটার ম্যাথগুলো আমরা করতে পারবো যদি ধরতে পারেন। একটি আয়তক্ষেত্র কেমন হয় দেখতে, বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, এবং এই প্রত্যেক কোণগুলা 90 ডিগ্রি করে থাকবে। আর প্রত্যেক কোণ যদি 90 ডিগ্রি না থাকে তাহলে সেটা হয়, বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হলে সেটা সামান্তরিক। এবারে আসেন প্রশ্ন বলতেছে একটা আয়তক্ষেত্রের প্রস্থ, আমরা দৈর্ঘ্যকে ধরে নেই, দৈর্ঘ্য a আর প্রস্থ হচ্ছে b। প্রস্থ তার দৈর্ঘ্য অপেক্ষা 40% কম। মোট কত পার্সেন্ট, আমরা জানি কোন একটা জিনিসের 1 গুণ, পুরা অংশটুকু মানে 100%, পুরা অংশটুকু মানে 100%, তাহলে দৈর্ঘ্য 100%, পুরা দৈর্ঘ্যটা 100%। এখন বলতেছে প্রস্থ তার দৈর্ঘ্য অপেক্ষা 40% কম, তাহলে দৈর্ঘ্য যদি 100% হয় তার থেকে 40% কম হচ্ছে আমার প্রস্থ, তাহলে 100% থেকে 40% বিয়োগ করলে থাকে হচ্ছে 60%। বুঝতেছেন কিনা, বলতেছে প্রস্থ তার দৈর্ঘ্য অপেক্ষা 40% কম, তাহলে দৈর্ঘ্য 100%, তাহলে প্রস্থ কত হবে, 100 থেকে 40% যেহেতু কম বলতেছে তাহলে 40 বিয়োগ করলে 60%। এরপরের লাইনে কি বলতেছে, যদি আয়তক্ষেত্রের প্রস্থ 36 মিটার হয় তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তার মানে a গুণন b। এখন
আমরা কিভাবে এ আর বি এর মান বের করতে পারি? প্রস্থর মান দেওয়া আছে, দৈর্ঘ্যের মান জানলেই কাজ হয়ে যাচ্ছে। এখন প্রস্থটা কত? 60%, আর সংখ্যাতে কত দেওয়া আছে? 36। তার মানে আপনি লিখতে পারতেছেন 60% ইকুয়াল 36। উভয় পক্ষকে যদি 6 দিয়ে ভাগ করেন, এই পাশে থাকতেছে 10%, আর এই পাশে 6 দিয়ে ভাগ করলে থাকতেছে 6। তার মানে 10% ইকুয়াল যদি 6 হয়, তাহলে 100%, দৈর্ঘ্যকে 100%, তাহলে 100% ইকুয়াল কত? 10 গুণন 6, তার মানে 60। এগুলো প্রত্যেকটা ক্যালকুলেশন কিন্তু আপনি ব্রেন দিয়ে করে ফেলতে পারবেন। আমি এখানে লিখে আপনাকে বুঝাচ্ছি সময় নিয়ে, বাট আপনি যদি জিনিসটা ধরতে পারেন তাহলে পরীক্ষার হলে আপনি করতেছেন দৈর্ঘ্য অপেক্ষা 40% কম, তাহলে দৈর্ঘ্য যদি 100% হয়, প্রস্থ 60%, 60% ইকুয়াল 36 হলে এখন 60 6 দিয়ে ভাগ করলে 10% ইকুয়াল 6, তাহলে 10% ইকুয়াল 6 হলে 100% ইকুয়াল হচ্ছে আমার কত? 6 গুণন 10, 60, যেহেতু 10 10 100, তাহলে 60 আপনি পেয়ে গেলেন। দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে 60 গুণন 36, 60 গুণন 36, তাহলে 6 6 36, 3 6 18, আর 3 21, আর এই 0 2100 হচ্ছে আমার কি 60, 2160 বর্গ মিটার। ঘ নাম্বার হচ্ছে আনসার। বুঝতে পারলেন কিনা? স্লাইডের কালার আগেই ঠিক ছিল, সরি টু সে। পেনের কালার চেঞ্জ করলে ভালো হয়। আচ্ছা, এই ব্যাপারটা আমরা আজকের দিনটা একটু চালিয়ে নেন, যেহেতু এইটা আপনাদের জন্যই আমাদের এই যে এত মানে নিরলস ভাবে হচ্ছে শ্রম দেওয়া। আপনারা যদি জানতেন যে এই যে 35টা প্রশ্নগুলা বাছাই হচ্ছে কিভাবে, 1000টি প্রশ্ন কিভাবে বাছাই হচ্ছে, তারপরে হচ্ছে স্লাইড মেকিং থেকে শুরু করে, তারপরে আপনাদেরকে বইয়ের জন্য যে কাজ, সবকিছু শুরু করে অনেক সময় যাচ্ছে। সো এই জায়গাতে আপনাদের যে প্রবলেমটা ফেস করতেছেন, চোখের সমস্যা হচ্ছে, এগুলো তো ফ্যাক্ট না, এগুলো চেঞ্জ করা যাবে। আজকের দিনেটা একটু কন্টিনিউ করে নিন। পেনের কালারটা আমি শুরুতেই বলেছি যে আপনাদের জন্য, তাহলে আমরা আপাতত এই কালারটা নিচ্ছি। একটু দেখেন এটা দিয়ে কেমন লাগে। সাদাটা আমরা চেঞ্জ করে নিলাম। এই প্রশ্নটি একটু বোঝার চেষ্টা করেন। নতুন প্রশ্ন। রফিক সাহেব পেনশনের টাকা পেয়ে 20 লক্ষ টাকা 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 5 বছর মেয়াদি সঞ্চয়পত্র কিনলেন। সরকার থেকে যে সঞ্চয়পত্র বিক্রি করা হয়, সেই সঞ্চয়পত্র কিনেছে আর কি। ঠিক আছে? তার মানে সরকার যখন জনগণ থেকে লোন নিতে চায়, এটা জনগণের কাছ থেকে সরকারের লোন নেওয়ার একটা প্রসেস হচ্ছে বন্ড বা সঞ্চয় পত্র বিক্রি করা। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এটা করে থাকে। তো সঞ্চয়পত্রের বার্ষিক মুনাফা 12%। আমরা জানি ব্যাংক সবসময় বার্ষিক চিন্তা ভাবনা করে, বার্ষিক 1 বছরে আপনাকে কত টাকা লাভ দিবে, কিন্তু এখানে বলেছে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক। তার মানে ধরুন আপনাকে একটু বুঝিয়ে দিই যে আপনি ব্যাংকে টাকা রাখলেন 1 লক্ষ টাকা, বার্ষিক ধরেন 10% দিবে, আপনার সাথে চুক্তি হলো। কিন্তু 6 মাস পরে আপনি বললেন যে আপনার ইমিডিয়েট দরকার, আমার টাকাটা উঠাই নিব। 1 বছর পূর্ণ হয় নাই, 6 মাস হয়েছে, তার মানে অর্ধেক বছর হয়েছে। তো ব্যাংকের স্বাভাবিকভাবে এখনকার ব্যাংকের ইয়াটা সঠিক আমি বলতে পারছি না, বিভিন্ন ব্যাংকের বিভিন্ন হতে পারে, তবে সেটা হচ্ছে 1 বছর যখন পূর্ণ হবে না, তখন আপনাকে কোনো বেনিফিট দিবে না, 6 মাসের কোনো বেনিফিট আপনাকে দিবে না। 1 বছর 1.5 বছর হইলে আপনি 1 বছরেরই বেনিফিট পাবেন, মানে বার্ষিক হচ্ছে অডিটটা করা হয়, বার্ষিক হিসেবে আপনি টাকাটা পাবেন। কিন্তু যখন 3 মাস অন্তর পদ্ধতি, তার মানে 3 মাসে মাসে ধরেন 1 বছর আপনার 12% হচ্ছে বার্ষিক সুদ, সেখানে হচ্ছে আপনার 3 মাস অন্তর ভিত্তিক, তার মানে 3 মাস পরপরই আপনি মুনাফাটা উঠাইতে পারবেন। 3 মাস পরেই আপনি মুনাফা উঠাইতে পারবেন, 6 মাস পরে গেলে অর্ধেক বছরে মুনাফা দিয়ে দিবে। তো বলতেছে তিনি প্রথম কিস্তিতে কত টাকা মুনাফা পাবেন 3 মাস পরে। এবার একটু চিন্তা করেন, বার্ষিক কত? বার্ষিক 12%। বার্ষিক 12%, আমরা জানি 1 বছর মানে কত? 1 বছর মানে 12 মাস। 1 বছর মানে 12 মাস, তাহলে 12 মাসে 12%, 1 মাসে কয় পার্সেন্ট ভাই? 1 মাসে তাহলে 1%,
12 মাসে যদি 12% হয়, এক মাসে 1%, এটা তো বুঝতেছেন। তাহলে 3 মাসে কত? 3 মাসে 3%। 3 মাসে 3%। 3%, 3% মানে কি 100 টাকাতে কয় টাকা মুনাফা? 3 টাকা। 100 টাকাতে মুনাফা কয় টাকা? 3 টাকা। উনি রেখেছে কত? 20 লক্ষ। 20 লক্ষ মানে 1 2 3 4 5, তাহলে 20 লক্ষ 100 টাকাতে কয় টাকা পাবে? 100 টাকাতে 3 টাকা। তাহলে 100 মানে 2 শূন্য, তাহলে 2 শূন্য কেটে দিয়ে 3 দিয়ে আপনি গুণ করে দেন, তাহলে 2 শূন্য কেটে দিয়ে থাকতেছে 20,000 গুণন 3, এই 60,000 হচ্ছে আপনি 3 মাস পরে পাবেন। মাথায় কি কিছু বুঝলেন না বুঝেননি? হ্যাঁ, আমি যেটার সাথে আপনাকে পরিচিত করাইতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার দক্ষতা বাড়ুক। সূত্র দিয়ে করলে তো আই ইকুয়াল পি এন আর, এটা তো বসাইলে সবাই পারে, এইটা বসালে তো সবাই পারে, আই ইকুয়াল পি এন আর। আরটা কত হবে? আরটা হচ্ছে 3 মাস। তাহলে 3 মাস যদি হয় 3 বাই হচ্ছে 12, 3 মাসকে আপনি বছরে কনভার্ট করেন, তাহলে 3 মাসকে বছরে কনভার্ট করলে হচ্ছে 1/4 বছর। তাহলে এন এর মান 1/4 বছর দিয়ে বসায় দিলে আপনার সব হয়ে যাবে। পি দেওয়া আছে 20 লক্ষ। কিন্তু আমি আপনাকে যে প্রসেসটা দেখাচ্ছি, প্রায় দিনে কিন্তু আমরা একটা করে এরকম ম্যাথ দেখতেছি, যেটা আপনি পুরা ম্যাথটার ভেতরে ঢুকে খুব দ্রুত ক্যালকুলেশন করতে পারবেন, খুবই দ্রুত ক্যালকুলেশন করতে পারবেন। তিন পার্সেন্ট নিলেই হবে, রাইট। 3% নিলেই হবে। আই ইকুয়াল টু পিএনআর দিয়ে আপনি 3% নিতে নিবেন, 3% নিলে আবার 1 বছর দিবেন। এখানে আর এর মান যদি 3% নেন তাহলে কিন্তু 1 বছর দিবেন। হ্যাঁ, এবার আমি আপনার সাথে যেটার সাথে খাপ খাওয়াইতে চাচ্ছি, আপনাদের অনেকেই মানে গণিত বাস্তব লাইফে চিন্তা করেন না, যে কারণে প্রবলেমটা হয়, এবং চিন্তা না করতে করতে এমন অবস্থা চলে গেছে চিন্তা করতে আর ভালো লাগে না, মনে হয় শুধু সূত্র দিয়ে, শুধু শর্টকাট। কিন্তু শর্টকাটের চাইতে এটা আপনি দ্রুত ক্যালকুলেশন করতে পারবেন, এবং আপনাকে পরীক্ষার হলে নতুন ম্যাথ দেখলে আপনি কোনো সময় আর ওই যে কমন পাওয়ার চিন্তা করবেন না। আপনি ম্যাথ মানে সুন্দর মতো ওইটা থেকে সহজভাবে ম্যাথ পড়ে যাবেন, যেটা চেয়েছে সেটা বের করে দিবেন। বলতেছে রফিক সাহেব পেনশনের টাকা 20 লক্ষ টাকা 3 মাস অন্তর, 20 লাখ টাকা ব্যাংকে 3 মাস অন্তর সুদ ভিত্তিক বার্ষিক 12% মুনাফাতে ব্যাংকে রেখেছে, 5 বছর মেয়াদী বন্ড কিনছে। এখন 3 মাস অন্তর মানে কি 3 মাস পর পর সে টাকাটা উঠাইতে পারবে। এখন 3 মাস পরে কত টাকা পাবে? 3 মাস পরে নিশ্চয়ই 1 বছরের টাকা পাবে না, 1 বছরে দিবে হচ্ছে 12%। তাহলে 1 বছর 12% মানে কি ভাই? 12 মাস। 1 বছর মানে মাসে নিয়ে আসেন 12 মাস। তাহলে 12 মাসে যদি 12% হয় তাহলে 3 মাসে কয় পার্সেন্ট? 1 মাসে 1% মুনাফা পাচ্ছে। তাহলে 3 মাসে কয় পার্সেন্ট মুনাফা পাচ্ছে? 3% মুনাফা পাচ্ছে। 3 মাসে কয় পার্সেন্ট মুনাফা পাচ্ছে? 3% মুনাফা পাচ্ছে। তাহলে এই যে আমি যে ব্যাংকে টাকা রেখেছি কত? 20 লাখ। আমি যে ব্যাংকে টাকা রেখেছি কত? ব্যাংকে টাকা রেখেছি 20 লক্ষ। তাহলে 20 লক্ষ লেখেন, 20 লক্ষ লেখেন। তাহলে এই 20 লক্ষের 3 মাস পরে কয় টাকা পাবে? 20 লক্ষের 3% পাবে। 1 বছরে পাবে 20 লক্ষের 12%, আর 3 মাসে পাবে 3%। তাহলে এই যে এর এই ক্যালকুলেশন করলেই হয়ে যাবে 20 লাখ। তাহলে 20 লাখ, একটা শূন্য বেশি দিয়েছি, এর মানে গুণ 3% মানে 3/100। এই দুইটা শূন্য আর এই দুইটা শূন্য কেটে গেলে 3 20 60। এই হচ্ছে ক্যালকুলেশন, ঠিক আছে? এই হচ্ছে আপনার কি ক্যালকুলেশন। এখান থেকে দুইটা শূন্য কেটে দেন, তাহলে এই হচ্ছে আপনার ক্যালকুলেশন যে 20 লাখ এর 3%। কেন 3% বুঝতে পেরেছেন? যেহেতু 3 মাস, প্রথম কিস্তিতে 3 মাস পরে। আর এইটা আমি এখানে কি বুঝিয়েছিলাম যে আপনি যখন ম্যাথ করবেন তখন চোখ দিয়ে কেটে দিবেন। কারণ কি? কারণ 100 টাকাতে 3 টাকা, তাহলে 20 লাখের মধ্যে থেকে দুইটা শূন্য কেটে দেওয়া মানে পার 100 হিসাব চলে আসতেছে। আপনাকে বলা হচ্ছে 100 টাকাতে 5 টাকা প্রফিট দিব। এখন আপনাকে বললাম 1000 টাকায় তাহলে কয় টাকা প্রফিট হবে? তাহলে আপনার ব্রেন তখন কি হবে দেখেন, ছোট, তখন আপনার ব্রেন ক্যালকুলেশন করবে 100 টাকাতে 5 টাকা, 1000 টাকা মানে 10টা 100 টাকা, তাহলে 10 গুণন 5 50 টাকা। কোন সূত্র কি ব্যবহার করবেন না? তো ম্যাথ বড় হয়েছে জন্য কি এভাবে করতে পারবেন না? পারবেন, প্র্যাকটিসটা লাগবে। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার, ঠিক আছে।
একটা ভাবতে যাইতে হবে, জানতে হবে। ইয়েস, একটা প্রশ্ন নিয়ে এত সময়ের কারণ হয় যে আপনাদের মাঝে অনেকে বুঝতে পারে নাই, এই জন্যই সময়টা লাগলো। একটি কোণের মান তার সম্পূরক কোণ। সম্পূরক কোণ মানে কি? দুইটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে আমার সেই কোণ দুইটাকে পরস্পর সম্পূরক কোণ বলা হবে। আর যোগফল যদি কি হয় 90 ডিগ্রি হয় তখন তারা কি হবে? পরস্পর হচ্ছে পূরক কোণ। পরস্পর হচ্ছে পূরক কোণ, পূরক কোণ, পূরক সম্পূরক। এখন কি বলতেছে? একটি কোণের মান তার সম্পূরক কোণের অর্ধেক। তাহলে সম্পূরক কোণ যদি 2x হয় তাহলে তার কোণ, এই যে দুইটা কোণ, একটা কোণ কিন্তু একা কোনো সম্পূরক কোণ না। দুইটা কোণের যোগফল যখন 180 ডিগ্রি হয় তখন পরস্পর পরস্পরের দুইজনের সম্পূরক কোণ। তাহলে সম্পূরক কোণ যদি 2x হয় তাহলে ওই কোণটা হচ্ছে x, যেহেতু ওই কোণটার মান তার সম্পূরক কোণের অর্ধেক। তার মানে এদের যোগফল, তার মানে x আর 2x এর যোগফল কত হবে? 180। তার মানে 3x ইকুয়াল যদি 180 হয় তাহলে x ইকুয়াল হচ্ছে 60। 180 কে 3 দিয়ে ভাগ করলে তাহলে 2x ইকুয়াল তাহলে কত হবে? 120। এখন বলতেছে কোণটির মান কত? তাহলে কোণটির মান হচ্ছে আমার 60। 30 হবে না, কি উল্টাপাল্টা আনসার দিচ্ছেন? এখানে কিন্তু সম্পূরক বলছে, নট পূরক, সম্পূরক। 180 ডিগ্রি পূরক হইলে ওইটা হইতো, 30 হইতো পূরক হইলে। সুলেমান সাহেবের ম্যাথ দেখেন। সুলেমান সাহেব 15,000 টাকা ব্যাংকে জমা করে বছরে সুদ বাবদ 1275 টাকা আয় করে। সুদের হার কত? তাহলে আই ইকুয়াল পি এন আর দিলে তো হয়েই যাচ্ছে, পি এন আর। তাহলে এখান থেকে আয়ের ভ্যালু কত? 1275। পি হচ্ছে আমার 15,000, এন হচ্ছে আমার কয় বছর? 1 বছরে, যেহেতু বছরে বলছে। আর এন পার্সেন্ট, এন ডিভাইডেড বাই 100, যেহেতু কেন আর ডিভাইডেড আর কে আমরা এক্স ধরে নেই, ধরেন এক্স পার্সেন্ট, তাহলে এক্স পার্সেন্ট মানে হচ্ছে এক্স বাই 100, আর ইকুয়াল ধরে নিলেন। এখন এক্স এর ভ্যালু বের করা যায়, তাহলে এক্স ইকুয়াল কত হবে? এই 100 দিয়ে এখানকার দুইটা শূন্য কেটে দেন, তাহলে এক্স ইকুয়াল কত হবে? এইটা এই পাশে ভাগ হয়ে যাবে, তাহলে 1275 ডিভাইডেড বাই 150। এখন 25 দিয়ে যদি ক্যালকুলেশন করেন, 12 4 12 48 আর 25 3 25 75, তার মানে 51 থাকতেছে এখানে। আর 25 দিয়ে যদি 150 কে কাটেন, 6 25 150, আবার 3 দিয়ে 6 কে কাটলে 3 দুগুণে 6 আর 3 17 51, তাহলে থাকতেছে 17 ডিভাইডেড বাই 2, 17 কে 2 দিয়ে ভাগ করলে 8.5। এইটা হচ্ছে আপনার আনসার। আর আমি আপনাদেরকে যেভাবে শেখানোর চেষ্টা করি যে বছরে হচ্ছে 15,000 টাকায়, বছরে 15,000 টাকা, 100 টাকাতে কত হবে? তাহলে 100 দিয়ে ভাগ করলে এখানে দুইটা শূন্য কেটে যায়, তাহলে 150। এই 150 দিয়ে যদি আপনাকে 1275 কে 150 দিয়ে ভাগ করেন তাহলে এই আনসার হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু তাই করছেন। তো এই যে কেন বলি সূত্র ছাড়া ভাবতে শিখুন, কারণ সূত্র ছাড়া যদি ভাবতে শিখুন তাহলে এই যে এতটুকু লেখছেন পরীক্ষা হলে এটা লেখার দরকার নাই। আপনি এই খালি এখান থেকে 100 দিয়ে পার 100 যেহেতু দুইটা শূন্য কেটে দিলেন, এই দিয়ে শূন্য কেটে দিয়ে এটাকে ভাগ করে দিলেন, যেটা হবে সেটা হবে আনসার। ঠিক আছে? আস্তে আস্তে শিখতে পারবেন। এখন যদি না শিখেন, আশা করি যে বেসিক আপনারা এটা লিখে রাখেন যে বেসিক কোর্সে আপনারা এটা শিখে নিতে পারবেন। এই প্রশ্নটা দেখেন, আমি রিলসও দিয়েছি। এই প্রশ্নটা দেখেন, তিনটির ক্রয় মূল্য দুইটির বিক্রয় মূল্য সমান। চিন্তা করবেন, তিনটা ধরেন আপনি হচ্ছে কিনে আনছেন, তিনটা যে টাকা দিয়ে কিনেছেন বিক্রি করে দিচ্ছেন ওই 2 টাকা, দুইটা ওই টাকাতে বিক্রি করছেন, তার মানে আপনার কাছে একটা অবশিষ্ট আছে, ওইটা লাভ। আপনার কাছে অবশিষ্ট আছে, ওইটা লাভ। এখন সবসময় 1 টাকা ধরবেন। প্রশ্নে যদি টাকায় বলাও থাকতো তাও 1 টাকা ধরবেন, যে 1 টাকাতে 3টা কিনেছেন আর 1 টাকাতে 2টা বিক্রি করছেন, তাহলে আপনার কাছে অবশিষ্ট একটা আছে। তাহলে আমার লাভ কত হবে? দুইটার দাম যদি 1 টাকা হয়, দুইটার দাম 1 টাকা হয়, একটার দাম তাহলে কত? 1/2, তার মানে 0.5 টাকা, অর্ধেক টাকা। তাহলে শতকরা লাভ কত? খুব দ্রুত করতে পারবেন। শতকরা লাভ 0.5 ডিভাইডেড বাই 1 গুণন 100%, 50% হচ্ছে লাভ। ধারাবাহিক যারা ক্লাস করেছেন এটা কিন্তু বুঝতে পারবেন। দেখি কারা কারা আনসার করেছেন। এই দেখেন সবাই কি করছেন, 25%। ভুল দাগাচ্ছেন কিন্তু, ভুল দাগাচ্ছেন কিন্তু। ঠিক আছে, দাগাচ্ছেন কিন্তু ভুল।
একটু হতাশ হলাম রেগুলারলি ক্লাস করলে এগুলো আসলে কারণ এই টপিকটা আমি বুঝিয়েছি, ঠিক আছে, একটু হতাশ হলাম। এবারে আসেন, একজন বিক্রেতা 10 টাকায় 4টি করে বল ক্রয় করে, 10 টাকায় 4টি করে বল ক্রয় করে, এবার সংখ্যাগুলো ওখানে একদম বলেই দেওয়া আছে, আলাদা টাকায় আলাদা সংখ্যা। 10 টাকায় 4টি করে বল কিনছে, এখন বিক্রি করতেছে 6 টাকায় 2টি করে। যখন টাকাও আলাদা হবে, সংখ্যাও আলাদা হবে, তখন আর কোনো ওয়ে নাই এইরকম খুব সুন্দর করে দোকানদার হয়ে আপনি খুব দ্রুত করতে পারবেন না। দ্রুত অবশ্যই করতে পারবেন, অত শর্টলি করতে পারবেন না। তখন অবশ্যই আপনি যে দোকানদার, আপনার ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যটা বের করতে হবে। আপনি দোকানদার, আপনি কিনেছেন 10 টাকায় 4টি, তাহলে আপনার একটার ক্রয় মূল্য কত পড়তেছে বলেন তো? আপনি চিন্তা করেন, আপনি 4টা কিনেছেন 10 টাকা দিয়ে, তাহলে 1 টাকায় 10কে 4 দিয়ে ভাগ করবেন না, 2.5 টাকা একটার ক্রয় মূল্য। আর বিক্রি করতেছেন কয়টা? বিক্রি করার সময় আপনি 6 টাকায় 2টা বিক্রি করতেছেন। 6 টাকায় যদি 2টা বিক্রি করেন, তাহলে একটার বিক্রয় মূল্য কত হচ্ছে? 3 টাকা হচ্ছে। এখানে একটির, এটা লিখে নেই, একটির। তাহলে বিক্রি করতেছেন কিনেছেন 2.5 টাকা দিয়ে একটা, বিক্রি করতেছেন 3 টাকা দিয়ে, তাহলে লাভ হচ্ছে কত? লাভ হচ্ছে 0.5 টাকা, 8 আনা লাভ হচ্ছে। তাহলে শতকরা লাভ কত বলেন? শতকরা লাভ মানে লাভ ডিভাইডেড বাই মূলধন। তাহলে লাভ হচ্ছে 0.5, মূলধন আমি কয় টাকা হচ্ছে আমি ইনভেস্ট করেছি 2.5 টাকা, গুণন 100%। এখানেও এক ঘর আগে দশমিক, এখানেও এক ঘর আগে দশমিক, তাহলে দুইটাই উঠাই দিতে পারেন। এবারে 25 দিয়ে কাটলে 4 25 4, এবার 4 5 20% হচ্ছে আনসার। খ নাম্বার হচ্ছে আপনার কি? খ নাম্বার হচ্ছে আনসার 20%। এবার অনেকেই সঠিক করেছেন, দ্রুত তাহলে এই সঠিক আনসার দিয়ে দিবেন। এবারে আসেন, নিচের কোনটি মৌলিক সংখ্যা? মৌলিক সংখ্যা মানে এক এবং ওই সংখ্যা বাদ দিয়ে যেটাকে অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে দেখেন 91 কে আমরা 7 দিয়ে ভাগ করতে পারি, 7 13 91। 87 কে আমরা ভাগ করতে পারি 3 দিয়ে, 3 29, 3 30 90, আর 3 কমালে 3 29 হচ্ছে আমার হচ্ছে 87, 29 দিয়ে ভাগ করতে পারি, 27 দিয়েও করতে পারি, এটা হয় না। 63, 3 20 60, 3 21 63, সো এটাও হয় না। 3 দিয়ে যায়, 21 দিয়ে যায়, এগুলো 29 দিয়ে যায়, 13 দিয়ে যায়, আরো দিয়ে যাবে। আর 59 একে কিন্তু ভাগ করা যায় না কোনো সংখ্যা দিয়েই, 1 এবং 59 ছাড়া, সো এটা মৌলিক সংখ্যা। এবার দেখেন, ইন্টারেস্টিং একটা হচ্ছে প্রশ্ন। এতদিন আমরা ওই যে গসাগু লসাগুর বাস্তব প্রয়োগ ক্ষেত্র, গসাগু লসাগুর কি বলতেছে? গরু প্রতিবার সমান সংখ্যায় ভাগ হয়ে, অনেকগুলা গরু আছে, প্রতিবার সমান সংখ্যায় ভাগ হয়ে 3টা পথে গমন করছে, 3টা রাস্তা আছে, 3 পথ দিয়েই সমান সমান করে গেছে। ধরে 90টা গরু, 3টা রাস্তা আছে, প্রত্যেক রাস্তায় 30টা করে গেছে। 7 ঘাটে আবার তারপর পানি খাইছে। এগুলো হচ্ছে রূপক কাহিনীর মতো। তারপরে 9টা বৃক্ষে, 9টা গাছের নিচে তারা ঘুমাইছে। তো আপনি এইরকম প্রশ্ন পাইলে, ওই যে 3টা পথ, এই 3 হচ্ছে আপনি সংরক্ষণ করেন। 7টা ঘাট, তাহলে 7 সংরক্ষণ করবেন। পানি পান করে 9টি বৃক্ষ, 9 সংরক্ষণ করেন, ঘুমায়। এবং 12 জন গোয়ালা সমান সংখ্যক গরুর দুধ হচ্ছে কি করছে? দোহায়। তাহলে গরুর সংখ্যা কত হবে? গরুর সংখ্যা অনেক অনেক হইতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি সর্বনিম্ন গরুর সংখ্যা কত হবে? তো পরীক্ষাকর্তার উচিত ছিল সর্বনিম্ন গরুর সংখ্যা কত হবে এরকম দিয়ে দেওয়া। না হলে ধরেন গরুর সংখ্যা আমি ডাবল করে দিতে পারি, এই সবগুলা শর্ত মেনে চলবে, কোনো সমস্যা নাই। তাহলে এই যে প্রশ্নের যেগুলা পাচ্ছেন 3, 7, 9, 12, এদের লসাগু কি হবে? এই জাতীয় প্রশ্ন হলে কি হবে নোট করে রাখেন, লসাগু করতে হবে। তাহলে লসাগু করলেই হচ্ছে আপনার আনসার। এবার 3 দিয়ে 9 কে ভাগ করা যায়, আবার 12 কেও ভাগ করা যায়, সো 3 কে আপনার 3 বাদ দিয়েও আপনি এই 3টার লসাগু করলেই হবে। এবার 9 আর 12 লসাগু হচ্ছে 36। দেখেন 4 নং 36, 12 3 12 36। তাহলে এদের লসাগু কত হবে? 7 গুণন 36, 7 গুণন 6 7 42, 2 হাতে আছে 4, 3 7 21 আর 4
25, 252 হচ্ছে আপনার আনসার। 252টা অ্যাটলিস্ট সর্বনিম্ন। লসাগু বের করার সিস্টেম আমরা দেখিয়েছি প্রত্যেকটা ক্লাসে, সেভাবে বের করবেন। আর আজকে যেটা দেখালাম, লসাগু বের করার সময় কোনো ছোট সংখ্যা দিয়ে যদি বড় সংখ্যাকে ভাগ করা যায়, ওই ছোট সংখ্যা বাদ দিয়েই আপনি লসাগু করবেন। মানে ধরেন 5টা 6টা, এখানে আর একটা ছিল 6ও ছিল, 6এরও লসাগু বের করা যাবে। 6 দিয়ে যেহেতু 12কে ভাগ করাই যায়, সো 6কে বাদ দিয়ে আপনি ক্যালকুলেশন করলেও হয়ে যাবে। আমরা দেখেন এই ক্যালকুলেশনে 3কে নেই নাই। কেন নেই নাই? কারণ 3 দিয়ে আমি 9কেও ভাগ করতে পারি বা 3 দিয়ে 12কে ভাগ করতে পারি। বুঝতে পেরেছেন? তো আপনি যেটা দিয়ে, আমি যে ছোট সংখ্যা দিয়ে বড় একটা সংখ্যাকে ভাগ করতে পারবো, ওই সংখ্যা বাদ দিয়ে লসাগু বের করবেন, ছোট হয়ে যাবে, খুব সহজ হবে। 252 এগুলা, এই যে এই ট্রিক্স গুলা যে বলতেছি, এইগুলা কিন্তু অবশ্যই নোট করে রাখেন, ভুলে যাবেন না হলে কি হবে, এগুলা ভুলে যাবেন। এবারে দেখুন, কোন বিক্রেতা 3.25 টাকা, তাহলে আমাদের হিসাবে যদি আমরা 3 টাকা 25 পয়সা, 4 টাকা 75 পয়সা, 11 টাকা 50 পয়সা একই ধরনের মুদ্রা দ্বারা পরিশোধ করতে হলে সবচাইতে বড় কত পয়সার মুদ্রা প্রয়োজন। তার মানে আপনি ওই একটা 1 টাকার নোট দিবেন, একটা 2 টাকার নোট, এভাবে না, সেম একই সমান হচ্ছে আপনার নোট ব্যবহার করতে হবে। দিয়ে 3 টাকা 25 পয়সা পরিশোধ করতে হবে, 4 টাকা 75 পয়সা পরিশোধ করতে হবে, 11 টাকা 50 পয়সা পরিশোধ করতে হবে। আপনাকে বললাম ভাই আমাকে 50 টাকা দেন, কিন্তু সবগুলা নোট আপনি সমান সংখ্যক দিতে হবে এবং 50 টাকার নোট দিতে পারবেন না। তাহলে আপনি আমাকে চিন্তা করতে পারেন, ভাই ওকে 5 টাকার নোট 10টা দিয়ে দেন, প্রত্যেকটাই 5 টাকার নোট। অথবা বলতে পারেন 10 টাকার নোট 5টা দিয়ে দেন, কিন্তু আমাকে কিন্তু 20 টাকার নোট 2টা আর একটা 10 টাকার নোট দিতে পারবেন না। কারণ বলা আছে কি, যে একই ধরনের মুদ্রা দ্বারা পরিশোধ করতে হবে। এখন এই যে 3 টাকা 25, তাহলে প্রত্যেকটা পয়সার মুদ্রা হওয়া লাগবে, আমরা তো বুঝতেই পারতেছি। প্রত্যেকটা শেষে 25 আছে, 50 আছে, 25 কেন? কারণ 25 দুগুণে 50। তাহলে আনসার যে 25 পয়সা হবে, এটা কিন্তু ম্যাথ না করেই খুব দ্রুত বের করে ফেলতে পারেন। আর ম্যাথ করে কিভাবে করব? 3 টাকা 25 পয়সা মানে 325 পয়সা, 4 টাকা 75 পয়সা মানে 475 পয়সা, 11 টাকা 50 পয়সা মানে 1150 পয়সা। এখন হচ্ছে যদি আপনি এগুলার কি বের করতে হবে, সবচেয়ে বড় এদের মধ্যে গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণিতক। তো আপনারা ইউক্লিডিয়ান পদ্ধতিতে ইউজ করতে পারেন, যে 2টা দিয়েই ভাগ করা যাবে, মানে সবগুলাকেই ভাগ করা যাবে এরকম সংখ্যা। প্রথমে 2 দিয়ে দেখবেন, তারপরে 2 দিয়ে না গেলে 3 দিয়ে দেখবেন, 3 না দিয়ে 5 দিয়ে দেখবেন। দেখেন কি 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায় না, 5 দিয়ে যাবে। 5 দিয়ে যদি করেন, 5 ছক 25, সরি 5 ছক 30 আর 2 5, 5 5 25, 5 নং 45, 2 5, 5 5 25, 5 দুগুণে 10, 3 5 15, আর হচ্ছে আমার কত 0, 5 দুগুণে 10, তাহলে 1 5, 3 5 25, ও 5 দিয়ে, হ্যাঁ 3 আগেরটাই ঠিক ছিল। এবার আবার কিন্তু 5 দিয়ে যাবে। 5 দিয়ে যদি আমরা করি, তাহলে 5 13 65, 5 19 95, 5 4 5 20, 5 6 30। এবার দেখেন নিচে 13 মৌলিক সংখ্যা, ওগুলাকে আর যাবে না। সো গেছে কত দ্বারা? 5 আর 5 দ্বারা, 2 বার 5 দ্বারা। তাহলে এই দুইটা যে যাদের দ্বারা যাবে ভাগ, তাদের গুণ করতে হবে। সো 5 আর 5 গুণ করলে হয় 25। এইটা হচ্ছে সিস্টেম, ঠিক আছে? নোট করে রাখুন যে গসাগু। এবারে আসেন যে এই যে সবচেয়ে বড় ভগ্নাংশ, এটা আপনারা বের করেন কিভাবে, এগুলো আমরা শিখেছি, কিন্তু প্রশ্নটা আলাদা। আমাকে দুইটা করে চেক করতে হবে। 5/12, 6/13 দিয়ে আর গুণ করতে হবে। 5 13 65 আর 5 12, 6 12 72। তাহলে কে বড় হচ্ছে? 72 বড়। সো 72 বড় যেহেতু, তাহলে এই পাশেরটা বড়। অনুরূপ ভাবে 6 24 কত হয়? 6 24 হবে হচ্ছে 144, আর 13 বার হচ্ছে 143, তাহলেও এইটা বড়। আবার এইটার সাথে যদি আপনি এটা চেক করেন, 6 8 48 আর 3 13 39, সো অবশ্যই কোনটা বড় হচ্ছে? এইটা বড়। আমি একটু মুখে মুখে বলে দিলাম, কারণ এই প্রসেস আপনাদেরকে অনেক দিনই করিয়েছি। এটার সাথে আপনারা মানে নেট প্রবলেমের জন্য প্রশ্ন দেখলে এন্ড বুঝতে প্রবলেম হচ্ছে।
ক্লিয়ার আসছে না, কি ক্লিয়ার আসছে না একটু বলবেন? নেট প্রবলেমের কারণে নেট প্রবলেম হচ্ছে। এবার দেখুন, যেহেতু গুণ আর ভাগ আছে, আপনি গুণ আর ভাগ থাকলে লেফট সাইড থেকেও যাইতে পারেন, কোনো যেহেতু ব্র্যাকেট নাই, অথবা বদমাস অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা নাই। বদমাস ব্র্যাকেট অফ, তারপরে ডিভিশন, তার মানে তারপরে মাল্টিপ্লিকেশন, আগে ভাগের কাজ। তাহলে ভাগ আপনি করে নিতে পারেন। সেটা হচ্ছে এখানে 3 গুণন 0.3 কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে? 0.3 কে 2 দিয়ে ভাগ করলে আপনি প্রথমে চিন্তা করবেন যে কি নাই, এই পয়েন্টটা নাই, তাহলে আসতেছে কত? 1.5। যেহেতু পয়েন্ট আরেক ঘর আগে আসবে, তার মানে 0.15। ঠিক আছে, 0.30, এইটা মানে আপনি আরেকটু সহজ করে এভাবে লিখতে পারেন, 3 এর পরে একটা 0 দেন, তার মানে দেখতে পাচ্ছেন যে 30 কে তো আপনি 2 দিয়ে কাটলে 15 হয়, তো পয়েন্টের জায়গায় পয়েন্ট বসে গেল 0.15। এবার 3 গুণন 0.15, 3 15 45, আর পয়েন্ট ছিল 2 ঘর আগে, 2 ঘর আগে পয়েন্ট বসাই দেন, তাহলে 0.45। হ্যাঁ, এখানে নেট প্রবলেম হতে পারে। 1 ঘনমিটার মুখস্থ করবেন, 1 ঘনমিটার ইকুয়াল কত লিটার? 1000 লিটার। ওই যে সেরা ট্যাঙ্ক, গাজী ট্যাঙ্ক 1000 লিটারের, ওইটা আসলে 1 ঘনমিটার। যদি মনে করতে চান যে 1 ঘনমিটার এটা এই আয়তনটা কতটুকু হবে, তাহলে 1000 লিটারের গাজী ট্যাঙ্ক বা সেরা ট্যাঙ্ক বা যে কোনো 1000 লিটারের একটা ট্যাঙ্ক দেখে চিন্তা করে নিবেন, ওইটা হচ্ছে 1 ঘনমিটার। ওইটা হচ্ছে 1 ঘনমিটার, মুখস্থ করবেন। একজন লোক সপ্তাহে আয় করেন 450 টাকা, সে ইনকাম করেন, ব্যয় করে 300 টাকা, তাহলে আয় থেকে ব্যয় বিয়োগ করলে 150 টাকা, এটা তার সঞ্চয়। প্রশ্ন পড়বেন আর তারপরে আগাবেন, বলতেছে তার আয়ের সাথে সঞ্চয়ের অনুপাত কত? আগে আয় বলতেছে। দেখেন, গত একটা প্রশ্ন আমরা দেখেছি গত ক্লাসে, সেখানে বলছিল তার সঞ্চয় ও আয়, আমি বলছিলাম আগে যেটা সেটা দিতে হবে আগে, তাহলে আয় আগে আছে, আয়ের সাথে সঞ্চয়। আয় হচ্ছে 450 টাকা আর সঞ্চয় হচ্ছে 150 টাকা, অনুপাত করবেন, তাহলে 0 0 কেটে দেন। এবার 15 দিয়ে 45 কে কাটলে 3 15 45, তাহলে 3 আর 1, তাহলে 3:1। এইটা হচ্ছে আপনার আনসার। ম্যাথকে সহজভাবে নেন, সহজভাবে চিন্তা করুন, তাহলে দেখবেন যে ম্যাথ সহজ। আর যদি মনে করেন খালি সূত্র মুখস্থ করব, খালি সূত্র মুখস্থ করব, তাহলে ভাই দেখবেন যে সূত্র হয়ে যাবে অনেক, আর এত সূত্র মুখস্থ রাখতে পারবেন না। পরীক্ষার আগের দিন খালি বলবেন যে এত কম সময় রিভিশন কিভাবে দিব, পরীক্ষার হলে এতগুলা সূত্র কিভাবে মনে রাখবো, এগুলো করতে করতে আপনি ভুলে যাবেন। এবারে দেখেন, 15 জন লোকের গড় 29, তাহলে গড় মানে কি? গড়ের একটা জিনিস মাথায় রাখলেই হচ্ছে যে গড়, এটা মাথায় রাখলেই হচ্ছে না, বাক্সায় এমনিই থাকবে, কারণ এগুলো তো আমাদের জীবন ঘনিষ্ঠ ম্যাথ। গড় বের করা মানে আমার যে সমষ্টিকে সংখ্যা দিয়ে ভাগ করা, তাহলে সমষ্টি কি হবে? সমষ্টি হবে আমার যে গড় থাকবে আর সংখ্যা কয়টা জিনিস সেটা গুণ করতে হবে। তাহলে 15 জন লোকের গড় 29, তাহলে সমষ্টি যদি আমরা বের করতে চাই, তাহলে 29 আর 15 জন, এটা যদি আমি গুণ করি তাহলে কি পাবো? তাহলে সমষ্টি পাবো যে এই 15 জনের মোট হচ্ছে বয়স কত, সমষ্টি। আমরা যদি 29 15, তাহলে 5 নং 45, হাতে আছে 4, 5 দুগুণে 10, তাহলে 145। ঠিক আছে, এবার 29 9 2, তাহলে 5 3 আর হচ্ছে আমার কত হচ্ছে 2 আর হচ্ছে 4, 435 হচ্ছে এই যে আমার 15 জন লোকের বয়সের যোগফল। এখন বলতেছে তাদের মধ্যে আবার 2 জনের গড় 55, এদের মধ্যে 2 জন আছে ওদের গড় আবার 55, তাহলে ওই 2 জনের বয়স আসলে কত হবে? 2 গুণন 55, তাহলে ওই 2 জন মিলাই 110 বছর দিয়ে বলতেছে বাকি 13 জনের আসলে গড় বয়স কত। তাহলে ভাই আমার এখানে যেটা সমষ্টি বের করলাম 15 জনের, এই 15 জন থেকে আমার 2 জনকে আলাদা করতে হবে। কোন 2 জন? যার গড় হচ্ছে আমার 55, তাহলে তাদের সমষ্টি কত হবে? 110। তাহলে 110 যদি আমি বিয়োগ করে দেই, তাহলে 325 থাকতেছে। এই 325 সমষ্টি কাদের? এই 13 জনের। এখন 13 জনের গড় চাচ্ছে, তাহলে এই 325 কে আমি যদি 13 দিয়ে ভাগ করে দেই, তাহলেই হচ্ছে আমার কি গড় বের হয়ে যাবে। তাহলে 13 দুগুণে হচ্ছে আমার কত? 13 দুগুণে 26, তাহলে 2,
তাহলে 4 3 7 আর 5, হ্যাঁ আমাদের এখানে 35, 325 এর জায়গাতে আমরা লিখছি 35, 325, এই যে তাহলে থাকতেছে 6 আর 5, এবার 5 13 65, 5 দিয়ে তাহলে 25 হচ্ছে আমার কত, 25 হচ্ছে আমার আনসার। এগুলো হচ্ছে নিয়ম, এভাবে চিন্তা করবেন, খুব দ্রুত কিন্তু এটা হয়ে যাবে। আমি আপনাদেরকে স্লোলি দেখাচ্ছি যেন আপনি জিনিসটা ধরতে পারেন এবং পরীক্ষার হলে যেন এই রোড না করা লাগে। আপনি পরীক্ষা হলে কিরকম করবেন, এই উপরে 15 আর 29 গুণ করবেন, এখানে তো এটা গুণ করা লাগতেছে না, এখানে আর গুণ করা লাগতেছে না, তাহলে 55 দুগুণে 110, এখান থেকে 110 বিয়োগ করবেন, 110 বিয়োগ করে যেটা হয় সেটাকে 13 দিয়ে ভাগ করবেন, শেষ। দুটি শহরের প্রশ্নটা একটু পড়ুন। দুটি শহরের দূরত্ব 185 কিলোমিটার। প্রথম 85 কিলোমিটার একটি বাসের 2 ঘন্টা সময় লাগছে, প্রথম 85 কিলোমিটার, তাহলে 185-র মধ্যে 85 যাইতে লাগছে 2 ঘন্টা সময়। এখন বাকি আরো থাকে কত, আরো 100 কিলোমিটার থাকতেছে। এখন বলতেছে পরবর্তী 100 কিলোমিটার কত সময়ে গেলে সম্পূর্ণ যাত্রায় বাসটির গতিবেগ 50 হবে। পুরা যাত্রার গতিবেগ কত দেওয়া আছে, 50। আমরা কি জানি, গতি ইকুয়াল জানি দূরত্ব ডিভাইডেড বাই সময়। তাহলে বলতেছে গতি বলা আছে, পুরা যাত্রার গতি বলা আছে 50, তাহলে দূরত্ব বলা আছে 185। এখন সময় তাহলে কত হবে, তাহলে 50 গুণন সময় ইকুয়াল হবে 185, অথবা আপনি সময়কে এই পাশে নিয়ে আসলে উপরে চলে আসবে সময়, 50কে ওই পাশে গেলে নিচে চলে যাবে। তাহলে ওইটাই আমি পরের লাইনে দেখেন, সময় ইকুয়াল কত হচ্ছে, সময় হচ্ছে 185 ডিভাইডেড বাই 50। এই জিনিসগুলো এক লাইনে আমি আপনাদেরকে, অনেকে আপনাদের মাঝে দুর্বল আছেন জন্য এটা দেখালাম, কিন্তু ম্যাথে অন্তত এতটুকু বুঝতে হবে, সমীকরণের বামে থাকলে ডানে যখন নিয়ে যাব তখন গুণ থেকে ভাগ হয়, ভাগ থেকে গুণ হয়। তাহলে এই 50 আমার তো সময়কে লাগবে, তাহলে সময়কে, এই মালকে এই পাশে নিয়ে আসেন, সময় এই পাশে আসলে উপরে চলে আসলো সময়, আর এই 50 নিচে চলে গেছে ওই পাশে, যে জাস্ট এইটা। এখন আপনাকে কাটাকাটি করতে হবে, তাহলে 185-কে 50 দিয়ে কাটবেন। আমি প্রথমে 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে এখানে 10, 5 দিয়ে কাটলে 3 5 15, তাহলে 3 3 5 15, 18 থেকে 15 বিয়োগ দিলে আরো থাকতেছে 3 আর 5, 5 7 35, তাহলে 37 ডিভাইডেড বাই 10। আমরা জানি একের ডানে একটা শূন্য থেকে 10 দিয়ে যদি ভাগ করেন এক ঘর আগে দশমিক হয়, তাহলে 3.7। পুরা সময়টা যাইতে 3 ঘন্টা, 3.7 হচ্ছে আমার কি ঘন্টা লাগবে। আর প্রথম 85 মাইল যাইতে, সরি এখানে কিলো হইতো, প্রথম 85 কিমি যাইতে আমার সময় লেগেছে কত, 2 ঘন্টা। তাহলে পরবর্তী 100 যাইতে আমার সময় লাগবে কত, 3.7 থেকে 2 বিয়োগ করলে আমার থাকতেছে কত, 1.7 ঘন্টা। তাহলে 1.7 ঘন্টাকে যদি মিনিটে নিয়ে আসেন তাহলে 1 ঘন্টা মানে 60 মিনিট, তাহলে 1.7কে মিনিটে নিয়ে আসলে 60 দিয়ে গুণ করতে হবে। এবার এই শূন্যর কারণে এই এক ঘর আগে দশমিক উঠে গেল, তার মানে 17 গুণন 6, 17 গুণন 6 মানে কত, 102, 6 সুতরাং 102, 102 হচ্ছে আনসার। বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন। নেটের জন্য দেখেন আপনি কিছু বুঝতে পারতেছেন না, বাকি কিন্তু আবার বুঝতে পারতেছেন, একটু বলুন তো, একটু বলুন যে নেটের প্রবলেম কার কার হচ্ছে, একটু বলবেন। আবার 222 লেখছে তোসিবা আপু, লেখছে 222, কি যন্ত্রণা, আমার 102 হয় আপনার 222 হয়। নেট প্রবলেম হচ্ছে কাদের একটু জানাবেন, আমি ক্লিয়ার দেখি। তার মানে আসলে ক্লিয়ার, যেহেতু এখানে নেটের প্রবলেম না, লসাগু গসাগু প্রত্যেক দিনই কিন্তু করাচ্ছি, কারণ এই টপিকটা আপনার ক্লিয়ার থাকতেই হবে। দেখেন আপনি এখান থেকে এক্স স্কোয়ার এখানেও আছে, এখানেও এক্স কিউব আছে, তার মানে এক্স স্কোয়ার কমন নিতে পারেন। এক্স স্কোয়ার কমন নিলে এখানে একটা এক্স থাকতেছে, আর এখান থেকে তো এক্স স্কোয়ার নিয়েই আসছেন, এক্স প্লাস ওয়াই থাকতেছে। এবার এখান থেকে এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানে ওয়াই আছে, ওয়াই আছে, তাহলে এক্স ওয়াই কমন নিতে পারবেন। তাহলে ওয়াই তো এখানে চলেই আসলো, এখানে এক্স স্কোয়ার মানে এক্স ছিল 2টা, একটা বাইরে নিছেন একটা ভিতরে আছে। এবার এক্স তো আপনি বাইরে নিয়ে আসছেন, ওয়াই স্কোয়ার মানে ওয়াই ছিল 2টা, একটা বাইরে নিয়ে আসছেন, তার মানে একটা ভেতরে আছে। এখন এই দুইটা হচ্ছে আমার রাশি, কি বের করতে বলছে, লসাগু। গসাগু যদি বের করতে বলতো সবচেয়ে বেশি কমন যেটা নিতে পারতাম ওইটা নিয়ে আসতে হইতো,
যেহেতু লসাগু, তাহলে আলাদা আলাদা এলিমেন্ট কে কে আছে? এক্স আছে, এক্স নিলেন, ওয়াই আছে, ওয়াই নিলেন, এক্স প্লাস ওয়াই আছে, এক্স প্লাস ওয়াই নিলেন। এরপরে আমার দেখতে হবে ঘাতগুলা। এখানে এক্স প্লাস ওয়াই এর ঘাত 1, এখানে 1, সো এখানে 1 থাকবে। এখানে ওয়াই আছে, এখানে ওয়াই নাই, সো ওয়াই নিলাম। এখানে এক্স এর উপরে ঘাত কত আছে? 2 আছে, তাহলে সর্বোচ্চ ঘাত নিতে হবে, তাহলে এক্স এর উপরে 2 দিয়ে দিবেন। কারণ লসাগু করার সময় সবচাইতে বেশিটা নিব, লসাগু করার সময় সবচাইতে বেশিটা নিব। যেটা সব জায়গায় আছে ওইটাও নিব, যেটা সব জায়গায় নাই মাত্র এক জায়গায় আছে ওইটাও নিব। আর গসাগু করার সময় আমি সবচাইতে বেশি নিব যেটা সব জায়গায় আছে, যেটা দুই জায়গায় আছে এক জায়গায় নাই ওইটা নেওয়া যাবে না গসাগুর ক্ষেত্রে, যেটা এক জায়গায় আছে ওইটাও নেওয়া যাবে না। তার মানে আমি সবচেয়ে বড় কমনটা নিব, কমন নিব। আর লসাগুর ক্ষেত্রে ভাই যেটা নাই মাত্র এক জায়গায় আছে ওইটাও নিব, সবচেয়ে বড় গুলা তো নিবই, যেটা এক জায়গায় আছে ওইটাও নিব। এটা হচ্ছে লসাগু। এগুলো নোট করে রাখেন, এখন সময় পাবেন না, ক্লাসটা যখন এর পরবর্তীতে রেকর্ডে যে এই কথাটা আবার বারবার পোস্ট করে আপনি নোট করে রাখেন। কারণ কোনো বইতে তো এই কথাটা লেখা থাকলেই ওইটা তখন বুঝতে পারবেন না, ওইটা তখন বুঝতে পারবেন না, কারণ আপনাকে তো কেউ বোঝাই দিচ্ছে না তখন। ঠিক আছে, এবারে আসেন এইটা কোনো কিছুর পাওয়ার এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন থাকা মানে পাওয়ার গুলা গুণ হওয়া, এটা হচ্ছে আমার সূচকের একটা সূত্র। তাহলে আমার এখানে এই ভিতরটাকে এম ধরেন, এটাকে এন ধরেন, তাহলে এ টু দি পাওয়ার -1 গুণন -1 মাইনাস মাইনাসে প্লাস, তাহলে +1, তাহলে এই হচ্ছে আনসার। ঠিক আছে, এ হচ্ছে আনসার। এটাকে আবার এইভাবে চিন্তা করবেন, এ টু দি পাওয়ার -1 মানে আসলে 1/a, তাহলে 1/a কে আবার যদি -1 করেন আবার উল্টায় যে a হবে। পুরো ম্যাথটা আপনার কাছে মনে হবে খুব মজাদার যদি সব জিনিসই বুঝেন, না হলে এই সূত্র দিয়েই যদি খালি করতে হয় তাহলে তো ম্যাথটা তো ফিল করলেন না ভাই। যে পাওয়ার যদি আসলে -1 থাকা মানে এটা 1/a, উল্টা 1/1 এর নিচে থাকা, তাহলে আবার যদি টু দি পাওয়ার -1 হয় তাহলে তাকে আবার উল্টাই দিবেন, তার মানে টু দি পাওয়ার -1 মানে একবার করে উল্টানো। ঠিক আছে, এই জিনিসগুলো যখন আপনার কাছে ক্লিয়ার হবে আইডিয়া, তখন ম্যাথ আপনার কাছে উপভোগ্য মনে হবে, না হলে ম্যাথ হবে খুব পীড়াদায়ক একটা সাবজেক্ট। ঠিক আছে, এবার দেখেন এইটা যে লগ, আমরা কি বলেছিলাম লগে এই যেটা বেজ ওটা বেজই থাকে, এই দুইটা জিনিস আসলে সোয়াপ হয়, একটা আরেক জায়গায় চলে যায়। তার মানে এই -2টা এখন এক্স এর উপরে আসবে আর 1/6 ওই পাশে চলে গেছে। এবার এক্স টু দি পাওয়ার -1 মানে 1/x, তাহলে x টু দি পাওয়ার -2 মানে হচ্ছে কি হবে 1/x², কারণ মাইনাস পাওয়ারে মাইনাস থাকা মানে একের নিচে, তাহলে 1/x² মানে x², আর 1/16 আছেই তো, এইটাও একের নিচে এইটাও একের নিচে, পরের লাইনে লিখতে পারবেন x² = 16, x² = 16 মানে √16, √16 মানে +-4। ঠিক আছে, +-4। ম্যাথ খুব সহজ যদি আপনি ওইটাকে খুব সহজ ভাবে নেন, না হলে কিন্তু এগুলাই সব জায়গাতে আসতেছে, এগুলাই আসবে পরীক্ষার হলে। মৌলিক সংখ্যার সেট কেমন হবে? মৌলিক সংখ্যাকে গুণে আপনি শেষ করতে পারবেন? ভাই আপনাকে যদি বলি সংখ্যা আপনি গুণে শেষ করেন, করতে পারবেন না, অসীম পর্যন্ত। তাহলে মৌলিক সংখ্যাও কি হবে? অসীম পর্যন্ত হবে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাও হবে কি? অসীম পর্যন্ত। যদি a² + 1/a² = 51 হয়, তবে a-1/a কত? এটা খুবই সিম্পল। আপনার কাছে এইরকম জিনিস যদি থাকে, ডিরেক্ট আপনি হয় a + b এর সূত্র অথবা a - b এর সূত্র, যে কোনো তো একটা ফেলতে হবে। এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসের সূত্রে ফেলবেন। তাহলে a-1/a² = কত হবে? a² - 2 * a * b, b মানে 1/a প্লাস b², তার মানে 1/a²। এবার a² এই b² একটু কাছাকাছি নিয়ে আসেন। কেন কাছাকাছি নিয়ে আসবো ভাই? কারণ এই যে আপনি দেখেই বুঝতেছেন এই দুইটার মান দেওয়া আছে, এ আর ই কেটে গেল, -2, a² + 1/a² এর মান হচ্ছে 51 - 2, তার মানে 49। কিন্তু এটা স্কয়ার আছে, আমার কাছে স্কয়ার ছাড়া চাচ্ছে, সো এই পাশে স্কয়ারটা আমি বাদ দিয়ে দিলে ওই পাশে যে রুট হয়ে যাবে। সো 49 মানে 7 × 7 = 49, +-7 এই ম্যাথগুলো উপভোগ করতে হবে। ঠিক আছে, উৎপাদক, প্রতিদিন উৎপাদক শিখতেছি, আস্তে আস্তে জটিল।
এতদিনে এক চলকের উৎপাদক শিখেছি, আজকে আবার বলবেন আজকের উৎপাদক দুইটা আছে, এই পাশে এক্স স্কোয়ার আছে, ওই কনস্ট্যান্ট না থেকে আছে কি ওয়াই স্কোয়ার আছে। তো প্রথমে কনস্ট্যান্ট বললাম, দিয়ে কনস্ট্যান্টকে ভাঙতে বললাম, পরে এক্স স্কোয়ারের সাথে আবার কি দিয়েছি, এখানে ধ্রুবক থাকতো, সহগ থাকতো স্কোয়ারের সাথে, তখন বলেছিলাম কনস্ট্যান্টের সাথে সহগ গুণ করবেন। আজকে আবার দেখতেছেন কোনো কনস্ট্যান্টই নাই, আজকে আবার দুই পাশেই চলক। তো দুই পাশেই চলক থাকুক, আপনি দুই চলকেরই সহগ নিবেন, এই সেখানে কিছু নাই মানে 1 আছে। সো 1 আর ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে 11, গুণ করলে কত হয় 11ই থাকতেছে। এবার এই 11কে ভাঙবেন, 11কে আসলে 11 একটা প্রাইম মৌলিক সংখ্যা, 11কে এক সিস্টেমেই ভাঙা যায়, 11 1 কে 11। সো ম্যাথটা আরো সহজ হয়ে গেল আপনার কাছে। এই ভেতরের এইটা মেলাইতে হবে 11 আর 1 দ্বারা। আপনারা জানেন 11 থেকে যদি 1 বিয়োগ করেন তাহলে 10 হয়, ভেতরে 10 আছে। ভেতরে যদি 12 থাকতো তাহলে 11 আর 1 যোগ করতেন, তাহলে 12 হইতো, কিন্তু ভেতরে আছে 10, তাহলে 10, তাহলে বিয়োগ করতে হবে। এখন বিয়োগ করার সময় আপনার কি সতর্কতা অবলম্বন করতে হবে, এখানে 10 এর আগে মাইনাস আছে, তাহলে 11-র আগে মাইনাস দিয়ে দেন, আর এক্স এই 1 এর আগে হচ্ছে প্লাস দিয়ে দেন। দেখেন 11টা এক্স ওয়াই, একটা এক্স ওয়াই, 11-র আগে মাইনাস দিয়েছি কেন, কারণ 10-এর আগে মাইনাস আছে, তাহলে মাইনাস 11 এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই মাইনাস 11 ওয়াই স্কোয়ার। আপনার কাজ শেষ, এখন কমন নেবেন, এখানে এক্স আছে এখানে এক্স আছে, এক্স কমন নিলেন, এক্স মাইনাস 11 ওয়াই, এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে, তাহলে কমন নেন, তাহলে এখানে এক্স থাকতেছে 11 ওয়াই। দেখেন 11 ওয়াই এক্স মাইনাস 11 ওয়াই, তাহলে এক্স মাইনাস 11 ওয়াই কমন নিয়ে নিলেন, এখান থেকে নিলেন এখান থেকে নিলেন, এখানে অবশিষ্ট থাকতেছে এক্স প্লাস অবশিষ্ট থাকতেছে ওয়াই, এটাই হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। তাহলে এক্স মাইনাস 11 ওয়াই আছে, 11 ওয়াই এক্স প্লাস ওয়াই, খ নাম্বার হচ্ছে আনসার। কঠিন কিছু না ভাই, যদি এই যে যেটা প্রথম দিনের যারা ধারাবাহিক ক্লাস করতেছেন এরা আমি মনে করছি আপনারা অবশ্যই ধারাবাহিকভাবে ক্লাস করলে এখন উপভোগ করার কথা। প্রথম দিকে হয়তো অনেকের একটু বিরক্ত লাগতে পারে, এখন এসে উপভোগ করার কথা। এবং এইটা যখন আস্তে আস্তে আপনি যখন 15টা ক্লাসের পরবর্তীতে চলে যাবেন, তখন দেখবেন যে আসলে ক্লাসগুলো আরো বেশি মজাদায়ক মনে হবে, যে আপনি তো মোটামুটি সবই পারতেছেন। যখন 30তম ক্লাসে আসবেন তখন আপনার থেকে শুনবো, আপনিই বলবেন। এখন একটু বলবেন যে কি অবস্থা, কেমন লাগতেছে, একটু বলবেন। দেখেন একটা ধারা দেওয়া আছে, যখনই ধারা দেওয়া থাকবে, আমি কি বলেছি, দুইটার মধ্যে পার্থক্য দেখবেন, পরপর দুইটা, নট এখান থেকে 3 দেখবেন এখান থেকে 6 দেখবেন, এগুলা করতে যাবেন না। দুইটার মধ্যে পার্থক্য দেখতে গেছেন, তো 3-এর থেকে 7 বাড়ছে, কত বাড়ছে, 3-এর থেকে 7-এ যাইতে গেলে 4 বাড়ে, 4 থেকে 4-এ আসতেন 3 কমছে, 4 থেকে 14 গেছেন 10 বাড়ছে, হায় হায় কোনো তো কিছু মানতেছে না। তাহলে এইরকম উল্টাপাল্টা একবার বাড়ে একবার কমে, পরেরটা আবার দেখতে পারেন, কত 10 থেকে 5-এ গেছে 9 কমছে, তো এইরকম দেখতে পারেন। তখন এইরকম যদি না মিলে, স্বাভাবিকভাবে আপনি মিল পাবেন, যদি না মিলে তাহলে ধরে নিতে হবে এইটা স্পেশাল কোনো ধারা। তখন আপনি এই জন্য প্রথমটা তৃতীয়টা দেখবেন আর দ্বিতীয়টা চতুর্থটার সাথে কম্পেয়ার করবেন, তৃতীয়টার সাথে তারপরে একটা গ্যাপ দিয়ে কম্পেয়ার করবেন, একটা গ্যাপ দিয়ে কম্পেয়ার করবেন, তখন দেখবেন যে মিল পাচ্ছেন কিনা। অধিকাংশগুলাই মিল পেয়ে যাবেন, মিল পেয়ে গেলে ওই অনুযায়ী করে ফেলবেন। যেমন এটাতেই মিল পেয়ে গেছেন, 3 4 5 6, তারপরে 7-এ হইতো কত, 7 হইতো। আর এবার দেখেন 7 14 21, কত কত বাড়তেছে, 7 7-এ ডাবল 14, 3 7-এ 21, তাহলে পরেরটা 4 7-এ 28। তাহলে অষ্টম পদের কথা বলছে, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ, ষষ্ঠম পদ, সপ্তম পদ, অষ্টম পদ, 28। ম্যাথ সহজ ভাই, অবশ্যই কোনো রুলস আছে, এই রুলস গুলো লিখে নেন। অনেকেই পারছেন, অনেকেই তো দেখতেছি পেরে গেছেন। সাইমন সাদিক ভাই বলতেছে আজ প্রথম, বাট খুব ভালো লাগছে, একদিনেই ভালো লাগছে, আশা করি আপনি কন্টিনিউ করেন, ভালো লাগবে। ঠিক আছে, প্রথম দিনে ভালো লাগাটা সোটা, তারপরেও যে ভালো লাগছে। এবার দেখেন এইটা হচ্ছে সমীকরণ, সমীকরণের জন্য একপাশে m আছে, m / 3 + 3, 2m / 15 + 6,
উভয় পক্ষেই আপনার লসাও করে দেন। এই পাশে কিছু 3 এর নিচে কিছু নাই মানে 1 আছে, 6 এর নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে 3 আর 1 এর লসাগু 3, তাহলে 3 1 কে 3 এমই থাকতেছে, 1 আছে 3 1 কে 3, তাহলে 3 3 কে 9, 3 গুণন 3, লসাগু কত হবে 15, তাহলে উপরে যেহেতু 15 1 কে 15, 15 আর 6 দিয়ে এখানে 1 আছে, তাহলে 6 এর সাথে কত হবে 15 গুণ হবে। এবারে তাহলে m প্লাস হচ্ছে 9, এখানে 3, 2m, 6 15 90, 15 আর আর গুণ করেন, তাহলে 15 15m, 9 15 কত হয় 8 15 120, 9 15 135, 3 2 6m, 3 9 27 270, এই mটা এই পাশে নিয়ে আসেন, তাহলে 15m থেকে 6m বিয়োগ আর 270 থেকে 135 বিয়োগ, এখানে নিয়ে যান, 15 থেকে 6 বিয়োগ করলে কত হয় 9m, 270 থেকে 135 বিয়োগ করলে আর থাকতেছে 135, তাহলে m ইকুয়াল কত হবে ওই 15ই হবে, কারণ একটু আগে আমরা করলাম 9 15 135, তাহলে আনসার হচ্ছে কত 15 হচ্ছে আপনার আনসার। দেখতে একটু বড়, কিন্তু ক্যালকুলেশনে ফাস্ট হইলে খুব দ্রুতই করে ফেলতে পারবেন, কিন্তু ক্যালকুলেশনে যদি অদক্ষ হন এটা আপনাকে নিজেই প্র্যাকটিস করে করে বাড়াতে হবে। একটি সরলরেখার সাথে একটি রশ্মি মিলিত হয়ে যে সন্নিহিত কোণ মানে পাশাপাশি কোণ, একটা সরলরেখা একটা রশ্মি দিয়ে যে পাশাপাশি কোণ, দুই কোণ মানে কি এক সরল কোণ মানে 180 ডিগ্রি, তাহলে গ নাম্বার প্রশ্ন। এগুলো আমরা বেসিক দেখিয়ে মানে আমরা দেখেছি, আজকে প্রশ্ন খালি একটু ভিন্নভাবে প্রশ্ন করা হচ্ছে। অতিভুজের বিপরীতে কি থাকে, একটা অতিভুজ কোথায় একটা সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীতে যে বাহু তাকে বলে অতিভুজ, আর যে সূক্ষ্ম কোণটা নিব সূক্ষ্ম, সাপোজ আমরা সূক্ষ্ম কোণ ছোট কোণ 90 এর চাইতে ছোট কোণ, সেই ছোট কোণের বিপরীতে যে থাকে সে হচ্ছে লম্ব, তাহলে সমকোণের বিপরীতে যে থাকে অতিভুজ, যদি বলে সূক্ষ্ম কোণের বিপরীতে কে থাকে সে লম্ব, আর কোণ উৎপন্ন করে অতিভুজ, আর বাকি যেটা আছে ওটাকে তাহলে বলবো ভূমি, তাহলে সূক্ষ্ম কোণটা তৈরি করবে ভূমি আর অতিভুজ মিলায়ে, খ নাম্বার হচ্ছে আনসার। একটি জ্যা কয়টি চাপে বিভক্ত বলেছিলাম, একটা ত্রিভুজ, এটা জ্যা নিলাম, তাহলে জ্যা নিলে ত্রিভুজটাকে কয়টা ভাগে ভাগ করে ফেলছে, এই যে এই পাশে একটা আর এই বৃত্তটাকে দুইটা, তাহলে কয়টা দুইটা, একটা হচ্ছে আমার অধিচাপ আর আরেকটা হচ্ছে আমার উপচাপ, এগুলো লিখে নেন পরবর্তীতে যেন আর আলাদা করে মুখস্থ না করতে হয়। আজকে যেহেতু ক্লাস করছেনই, উপচাপ আর বৃত্তের যে জ্যা হচ্ছে কেন্দ্র দিয়ে যায় তাকে বলা হয় ব্যাস, ব্যাস যে চাপ, তাহলে ব্যাস হচ্ছে আমার যে চাপটা তৈরি করছে, এই পাশে একটা চাপ এই পাশে একটা চাপ, দুইটাই কিন্তু সমান চাপ, এটাকে বলা হয় অর্ধচাপ, ঠিক আছে, মানে অর্ধবৃত্ত আর কি, অর্ধবৃত্ত, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ব্যাপার, কয়টা দুইটা। ট্যান থিটার কথা বলা হয়েছে, তার মানে এই যে সাইন কস টস যদি যাই বলুক মান দেওয়া আছে মানেই ত্রিকোণমিতিক একটা হচ্ছে অনুপাত, মানেই সমকোণী ত্রিভুজ, সমকোণের বিপরীতে যে বাহু সেটা হচ্ছে অতিভুজ, আমরা ধরি সূক্ষ্মকোণ এইটা, তাহলে এইটা হচ্ছে আমার লম্ব, আর সূক্ষ্মকোণ অতিভুজ আর ভূমি, এইটা হচ্ছে চোখ বন্ধ করে করে ফেলবেন। ট্যান থিটা, ট্যান থিটা মানে কি, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, একদিন কিন্তু লিখেছি খাতায় আছে নিশ্চয়ই খাতায়, কিন্তু যারা লিখে নিয়েছেন, যারা লিখে নিচ্ছেন না তারা আসলে এই ক্লাসগুলো থেকে বেনিফিটেড হবেন না ভাই। তাহলে ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে আমার 3, ভূমি হচ্ছে আমার 4, তাহলে অতিভুজ কত হবে √3 স্কয়ার প্লাস 4 এর উপর স্কয়ার, তার মানে 9 প্লাস 4 4 16, √25 মানে হচ্ছে 5, আর এইটা কিন্তু মুখস্থই থাকবে 3:4 হলে অতিভুজ 5, ঠিক আছে। বলতেছে কোসেক, কোসেক মানে কি, কোসেক হচ্ছে সাইনের উল্টা, তার মানে এটা হচ্ছে অতিভুজ বাই হচ্ছে লম্ব, তাহলে অতিভুজ হচ্ছে 5, লম্ব হচ্ছে আমার 3, তাহলে 5/3, গ নাম্বার হচ্ছে আনসার। খ নাম্বার কিন্তু একজন বলেছেন ভুল করেছেন, খ নাম্বার হবে না, 5/3 কোসেক, অতিভুজ অবশ্যই থাকবে। একজন ভ্রমণে, এই প্রশ্নটা দেখেন, 4 মাইল উত্তরে 12 মাইল পূর্বে, তারপরে আবার 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 হচ্ছে কত
আবার ওইটা ওর নিচে পড়ে গেছে, আবার এখানে কত, প্রশ্নটা একটু লিখে নেন। আবার 12 মাইল, আবার এর পরে আছে আরো বার 12 মাইল, এই যে এটা হচ্ছে 12, উত্তরে যায় সে শুরুর স্থান থেকে কত মিটার। একটা টপিক, এটা কিন্তু একটা টপিক দেখাচ্ছি। টপিকটা কি, যখন প্রশ্নে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম থাকবে, ম্যাপ, বাংলাদেশের ম্যাপ হোক ওয়ার্ল্ড ম্যাপ হোক, হিসাবটা কি, দুইটা ক্রস চিহ্ন দিবেন, উপরের দিকে কি থাকে ম্যাপে, উপরের দিকে সবসময় ইন্টারন্যাশনালি উপরের দিকে উত্তর, নিচের দিকে দক্ষিণ, তাহলে ডান সাইডে কি থাকবে পূর্ব, আর বাম সাইডে হচ্ছে আমার পশ্চিম। এটা তো জানা আছে, যাদের জানা নাই তারা লিখে নেন, উপরে উত্তর নিচে দক্ষিণ, তাহলে পূর্ব পশ্চিম। এবার একদম 0 পয়েন্ট থেকে শুরু করবেন হিসাব। কি বলতেছে, ধরেন আমি দাঁড়াইছিলাম 4 মিটার উত্তরে গেছি, এখান থেকে কত মিটার গেছি 4 মিটার, 4 মাইল, সরি 4 দিয়ে দিলেন উত্তরে, 12 মাইল পূর্বে গেছি, সো এই দিক থেকে পূর্বে গেছি কতটুকু বলেন তো, 12 মিটার, 12 মাইল। আচ্ছা গেলাম, এরপরে আবার 12 মাইল উত্তরে, উত্তর মানে উপরের দিকে, এখন আমি এখানে আছি, দিয়ে বলছে সে শুরুর স্থান থেকে, শুরু কোথায় থেকে হয়েছিল ভাই, শুরু হয়েছিল কোথা থেকে, একদম এখান থেকে। এখন বলতেছে সে শুরু থেকে কতটুক দূরে, তাহলে এই যে শুরু থেকে আপনি যদি সোজা টানেন, তাহলে এইটাই হচ্ছে আপনার, এই শুরু থেকে যদি আপনি সোজা নেন, তাহলে এইটাই হচ্ছে আপনার মধ্যবর্তী দূরত্ব। এখন আসেন, আমরা কি পারবো, অবশ্যই। এই সমকোণী ত্রিভুজ সব জায়গায় লাগবে ডট ডট ডট। দেখেন এইটা 4 মানে কি, এইটাও 4, গ্রাফের কিন্তু আইডিয়া থাকতে হবে, এইটা 4 মানে কি, এইটাও 4, এইটা 12 মানে এইটা 12, তাহলে 12 আর 4 পুরাটা কত হচ্ছে, 12 আর 4 16, আর এই ভূমি এইটা হচ্ছে আমার কত 12, তাহলে এইটা হচ্ছে আমার 16, এইটা 12, তাহলে অতিভুজ, এটা তো সমকোণ, যেহেতু পূর্ব আর উত্তর মধ্যবর্তী সবার সাথে 90 ডিগ্রি করে কোণ আছে, তাহলে 12 উপর স্কয়ার 16 উপর স্কয়ার, 12 উপর স্কয়ার 12 12 144, 16 16 256, যোগ করলে হয় 400, উপরে রুট আছে, 400 কে রুট করলে হয় 20। পুরো সবগুলার প্রসেস একই ভাবে চলবে সবগুলার। তাহলে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম থাকলে আপনাকে কি করে নিতে হবে, এইভাবে হচ্ছে এই ডায়াগ্রামটা ড্র করতে হবে, ঠিক আছে। নোট করা খুবই জরুরি, এইরকম প্রশ্ন একটা টপিক শিখলেন, এই প্রশ্নই শত শত প্রশ্ন তৈরি করা যায়। ঘড়িতে, ঘড়িতে বলতেছে দেখেন, ঘড়িতে যখন 8টা বাজে, ঘড়ি তাহলে একটা আঁকাই ফেলবেন সব সময়, গোলাকার হচ্ছে ঘড়ি, এইগুলো অবশ্যই মাথায় থাকতে হবে। ঘড়িতে ঘন্টার কাঁটা, ধরেন এখানে 12টা, নিচে 6টা, একদম এইদিকে 3টা, এইদিকে হচ্ছে আমার কত 9টা, তারপরে 10 11, 1টা 2টা 4 5 7 8, এই তো সিস্টেম ঘড়ি, তাই না, সুন্দর ঘড়ি আঁকিয়ে ফেলছি। এখন বলছে 8টা বাজে, তাহলে 8টা বাজে ঘন্টার কাঁটা 8টায় থাকবে, আর মিনিটের কাঁটা 12টায় থাকবে, এই হচ্ছে 8টা। দিয়ে বলতেছে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, কোণ বের করতে পারবো কি পারবো না। দেখেন একটা বিন্দুতে আমরা এইদিকে 180, এইদিকে 180, একটা বিন্দুতে কত ডিগ্রি, তার চারপাশে কোণ তৈরি হয় 360 ডিগ্রি কোণ, এই যে তাহলে 360 ডিগ্রি, মোট এখানে কোণ কত ডিগ্রি আছে, মোট কোণ আছে এখানে কত ডিগ্রি, 360 ডিগ্রি কোণ আছে, কিন্তু 360 ডিগ্রির মধ্যে এইটুকু আপনাকে বের করতে বলছে। এবার একটু আসেন, একটা ঘড়িতে 12টা থেকে একটার মধ্যে ছোট ছোট কয়টা ভাগ করা থাকে, 5 ভাগ করা থাকে, তাহলে মোট এখানে কয় ঘন্টা, 12 ঘন্টা, মোট কয়টা 12 গুণন 5, 5 12 60, ছোট ছোট 5টা করে ভাগ করা থাকে 1 সেকেন্ডের জন্য, 60 সেকেন্ড 60টা ভাগ, তাহলে এই মোট 60টা ঘর, 60টা ঘর কাটা থাকে, 60 ঘর মানে 360 ডিগ্রি, তাহলে 1 ঘর মানে কত, 1 ঘর মানে 360 ডিভাইডেড বাই 60, 0 0 কাটা 6, তাহলে প্রতিটা ঘর ইকুয়াল কত, প্রতিটা ঘর ইকুয়াল হচ্ছে 6, প্রতিটা ঘর ইকুয়াল কত, প্রতিটা ঘর ইকুয়াল 6 ডিগ্রি, তাহলে এক ঘর ইকুয়াল, এগুলো বেসিক, যারা জানেন না আজকে যদি প্রথম দিন, এক ঘর ইকুয়াল 6 ডিগ্রি, এক ঘর ইকুয়াল যদি 6 ডিগ্রি হয়, এখানে কয় ঘর আছে, 5 5 5 5, 20 ঘর আছে, তাহলে
20 গুণন হচ্ছে আমার কত 6 120। এগুলো হচ্ছে বেসিক ধারণাটা রাখবেন। এত কিছু আপনার মাথায় 1 ঘর মানে 6, 20 ঘর মানে 120 এখানে হয়ে যাচ্ছে। আর না হলে সূত্র আছে, সূত্র তো সবাই শিখতেছেন, ঠিক আছে, সূত্র তো সবাই আছে। তো আজকে এইটা শিখেন, আমি আজকে সূত্র একদমই বলবো না, কারণ আপনারা শুধু সূত্রও যে আমি শেখাবো না তাই না, সূত্রও শেখাবো, শর্টকাট সবই শেখাবো, কিন্তু বেসিকটা মাথায় নেওয়ার চেষ্টা করবেন। বেসিক দিয়ে খুব দ্রুত হয়, খুব দ্রুত হয়। আজকের দিনের লাস্ট প্রশ্ন, আজকের দিনের লাস্ট প্রশ্ন দেখেন, বৃত্তের মধ্যে সঠিক সংখ্যাটি কত? এইরকম প্রশ্ন যদি থাকে, এইরকম প্রশ্ন যদি থাকে তাহলে কিভাবে চিন্তা করবেন আমি কিছু হচ্ছে আপনাদেরকে বলতেছি। প্রথমত আপনারা যেটা করবেন, ধরেন এইরকম চিন্তা করতে পারেন যে এই 4টাই আপনি যোগ করবেন, দিয়ে 4টা যোগ করার পরে যেহেতু 4টা সংখ্যা, ধরেন 4টা যোগ করলেন, 4টা যোগ করার পরে আপনি 4 দিয়ে ভাগ করলেন। আগে 4 দিয়ে যোগফলটা আছে কিনা, একটা থাকলে একটা মিললো, বাকিগুলোর মিলতেছে কিনা। যদি মিললো না তখন যোগফলকে যেহেতু 4টা 4 দিয়ে ভাগ করবেন, মিলতেছে কিনা, মিলতেছে না, এরকম কোনো কিছু মিলতেছে না। তাহলে এইরকম যখন কোনো কিছু মিলতেছে না তখন আপনাকে আরো বিভিন্ন কায়দা করতে হবে। তখন ধরেন এইটা আর এটা আমি যোগ দেই, এইটা যোগ দিব, এটা যোগ দিয়ে ভাগ করব যে মিলতেছে কিনা। এখন দেখতেছে দুই দিকেই বড় সংখ্যা, মিলবে না। তখন আমরা আরো সিস্টেম করতে পারি, সেটা হচ্ছে এটার মধ্যে আমরা ভাগ, যেহেতু এই পাশে বড় আছে এই পাশে ছোট আছে, তাহলে 81কে যদি আমি 9 দিয়ে ভাগ করি, 9 নং 81, তাহলে 9 পাচ্ছি। এবার 7কে যদি আমি 56কে যদি 7 দিয়ে ভাগ করি, 7 8 56, 8 পাচ্ছি। এবার ভিতরে 1 আছে, তাহলে 9 থেকে 8 বিয়োগ করলে 1 হয়। এটা আমরা এখানে একটা মিল পেলাম, এখন অন্যগুলাতে মিল পাই কিনা একটু দেখি। তাহলে এই পাটা এইটা দিয়ে হচ্ছে এইটাকে ভাগ করতেছে, তাহলে 36কে 9 দিয়ে ভাগ করলে 4 নং 36, আর এটা দ্বারা এটাকে 27কে যদি 9 দিয়ে ভাগ করি 3 নং 27, তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে 1, এখানেও 1 আছে, তাহলে মিলে গেছে। এইটাই হচ্ছে আমাদের সিস্টেম, ঠিক আছে। এই জন্য এইগুলো মানসিক দক্ষতা, কিছু রুলস ওয়েতে আপনার যাইতে হবে, যতক্ষণ না মিলে। 3 দিয়ে যদি 36কে 3 12 36, তাহলে 12। এবার 9 দিয়ে যদি 27কে ভাগ করেন, 3 নং 27 3, তাহলে 12 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 9, তাহলে এখানে কত থাকবে, 9 হবে আনসার, ঘ নাম্বার হচ্ছে আনসার, ঠিক আছে। এই অল অ্যাবাউট হচ্ছে টুডেস ক্লাস এখানেই শেষ হচ্ছে। প্রথমে অনেক সাউন্ডের প্রবলেম হলো, এটা ওটা হওয়ার পরে। আচ্ছা ঠিক আছে, ক্লাস তাহলে শেষ করছি, কেমন লেগেছে এটি জানাবেন। দেখা হবে আগামী ক্লাসে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।